ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে, চলে আসছে। দেখো প্রথম ইউনিট টেস্টে ক্লাস 8-এ ইংলিশের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার গ্রুপ এর প্রশ্ন, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। অর্থাৎ এখানে কিছু লাইন রয়েছে, সেই লাইনগুলো আমাদের পড়তে হবে এবং তা কী করতে হবে, সলিউশন বা সমাধান করতে হবে। এই টোটাল পার্টকে এক কথায় বলা হয় সিন অংশ। দেখো চলে আসছে প্রথমেই, লুকিং পেল অ্যান্ড thin, with a busy half-grown beard, Subhash was reclining on his pillow when Shishir, his nephew, entered Subhash's bedroom that December afternoon. ফ্যাকাশে পাতলা এবং ঝোপঝাড়যুক্ত অর্ধবর্ধিত দাড়ি নিয়ে সুভাষ তার বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন। ঠিক সেই ডিসেম্বরের বিকেলে যখন তার ভাগ্নে শিশির সুভাষের শোবার ঘরে ধীরে ধীরে প্রবেশ করলো। দেখো, সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ বলল, ঠিক তার যে বিছানা রয়েছে তার ডান দিকে তাকে বসতে বললেন। লুকিং ইনস্ট্যান্টলি অ্যাট শিশির, হি সাইড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। দেখো শিশিরের দিকে তাকালো এবং বলল যে তুমি আমার জন্য কি কিছু করতে পারো। শিশির নোটেড মানে হচ্ছে ঘাড় নাড়ল। দ্য টাস্ক অ্যাজ ইট টার্ন আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এস্কেপ ফ্রম ইন্ডিয়া। এটার কারণটা কি, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে সেই কাজটা কি, যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস কী করবেন, একটা সুন্দর ডিসগাইজ বা ছদ্মরূপ নেবেন এবং আমাদের দেশ ছেড়ে সে কী করবে, বিদেশে যাবে এবং দেশটাকে স্বাধীন করার জন্য কিন্তু, তাই না। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন ডেট অফ দ্য নাইট টু এ রেল স্টেশন ফর অ্যাওয়ে ফ্রম কলকাতা। মানে মধ্যরাতের দিকে তাকে কী করবে, গাড়িতে করে রেলওয়ে নিয়ে যাবে কলকাতার কোনো একটা স্টেশনে, তাই না। ফ্রম হিজ অ্যাঙ্কেল রেসিডেন্স অ্যাট এলগিন রোড, শিশির ওয়াক ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট one wooden work park in a state of under and subdued excitement. এলগিন রোড, তার কাকার যে বাসভূমি রয়েছে সেখান থেকে শিশির সেই রাতে বিস্ময়, অর্থাৎ তার কাছে একটা বিস্ময় মনে হচ্ছে, অর্থাৎ অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং উত্তেজনার বসে 1 নম্বর উডেন পার্ক তার নিজের বাড়িতে হেঁটে ফিরে আসেন। মানে একটা আলাদা একটা অনুভূতি নিয়ে কিন্তু সে বাড়ি ফিরছিল, তাই না, একটা সুন্দর একটা অনুভূতি। এবার চলে আসছে প্রশ্ন পর্বতে, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেটা সত্যি অর্থাৎ যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো বলেছে, হোয়াট ওয়াজ সুভাষ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যাট শিশির ভিজিটেড হিম। এখানে দেখো এর মানে হলো শিশির যখন তাকে দেখেছিল তখন সুভাষের শারীরিক চেহারা কেমন ছিল। এ নাম্বার আছে দেখো হেলদি অ্যান্ড স্ট্রং। দেখো এখানে বলছে হেলদি অ্যান্ড স্ট্রং, এটা তো ছিল না। পেল অ্যান্ড থিন বলতে ফ্যাকাশে এবং রোগা, কিন্তু আমরা একটু আগে বললাম ফ্যাকাশে এবং রোগা, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। চলে আসছে আমরা অ্যান্সারে। দেখো তাই আছে পেল অ্যান্ড থিন। 2 নম্বর, হোয়াট টাস্ক ডিড সুভাষ আস্ক শিশির টু হেল্প হিম উইথ। এর মানে হলো দেখো সুভাষ শিশিরকে কোন কাজে সাহায্য করতে বলেছিল। এখানে অনেকগুলো অপশন রয়েছে, চলো আমরা অপশনগুলো অ্যানালাইসিস করি। প্রথমত দেখা যায় প্ল্যানিং এ ওয়েডিং, মানে বিয়ের পরিকল্পনা একদম না এটা। অর্গানাইজ এ পার্টি, একটা পার্টির আয়োজন করা, সেটাও তো না। তারপর দেখো সিতে আছে প্ল্যানিং অ্যান্ড ক্যারিং আউট হিজ এস্কেপ ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ একটা প্ল্যানিং করেছিল যে প্ল্যানিংয়ের মাধ্যমে কী করবে, সে দেশ থেকে বাইরে চলে যাবে ছদ্মবেশ নিয়ে, অর্থাৎ সি নাম্বার অপশন হচ্ছে রাইট আমাদের। দেখো তাই হলো সি, প্ল্যানিং অ্যান্ড ক্যারিং আউট হিজ এস্কেপ ফ্রম ইন্ডিয়া। 3 নম্বর, হোয়ার ডিড শিশির লিভ, অর্থাৎ শিশির কোথায় থাকতো। এখানে আমরা দেখো আমাদের অপশনে আছে যে এই নাম্বারে এলগিন রোড, এটা কি হবে আদতেও। দেখো এলগিন রোড রয়েছে কিন্তু 1 এলগিন রোড এটা কি না। তারপর দেখো বলেছে যে 1 উডবার্ন পার্ক, এটা কিন্তু বলেছিল 1 নম্বর উডবার্ন পার্কে থাকতো, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট। তাহলে দেখো তাই আছে এখানে। 4 নম্বর, হোয়াট ওয়াজ শিশির ইমোশনাল স্টেট হোয়েন হি ওয়ার্কড ব্যাক টু হিজ হাউস। মানে হলো শিশির যখন বাড়িতে ফিরে আসছিল তখন তার মানসিক অবস্থা কেমন ছিল, অর্থাৎ তার মনের মধ্যে কেমন অনুভূতি হচ্ছিল। আমরা পড়তে কখনো একটা জায়গায় পড়েছিলাম যে শিশির কেমন লাগছিল, শিশির একটা বিস্ময় লেগেছিল, একটা উত্তেজনা একটা ভাব আসছিল, তাই না। তো এখানে বলবো দেখো ওয়ান্ডার অ্যান্ড সাভার্ড এক্সাইটমেন্ট, এটা কিন্তু আমরা বলতে পারি, অর্থাৎ অপশন নম্বর দেখো বি ইজ দ্য কারেক্ট হচ্ছে। চলে আসছে নেক্সট, দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এখানে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে এই টেক্সটের থেকে নিয়ে। 1 নম্বর, সুভাষ ওয়াজ রিক্লাইং অন হিজ পিলো দেখো এখানে ড্যাশ দেওয়া আছে, সুভাষ তার বালিশের হেলান দিয়ে শুয়েছিলেন। কোথায় শুয়েছিল, তার শোবার ঘরে, তাই না। তাহলে ইংলিশে বলবো আমরা বেডরুম। 2 নম্বর, শিশির হ্যাড টু ড্রাইভ হিজ আঙ্কেল টু এ রেলওয়ে স্টেশন। শিশির কী করবে, তার কাকাকে গাড়িতে করে রেল স্টেশনে নিয়ে যেতে হবে।
তো এখানে কোথায়, এটা হচ্ছে কলকাতা থেকে কিছুটা দূরে, তাই না, কলকাতা থেকে অনেক দূরে, ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, তাই না। নেক্সট, তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। 1 নম্বর, হু ভিজিটেড সুভাষ দ্যাট ডিসেম্বর আফটারনুন। সুভাষের সাথে ডিসেম্বরে দেখো কে দেখা করতে এসেছিলো বিকেলবেলায়। আমরা জানি যে তার যে ভাগ্নে ছিল শিশির, সে। তো এটা আমরা বলবো, দেখো বলবো শিশির হিজ নেফিউ। নেক্সট, 2 নম্বর, হোয়াট ওয়াজ সুভাষ রিকোয়েস্ট টু শিশির। তো শিশিরের কাছে সুভাষের কী অনুরোধ ছিল। আমরা জানি যে সে একটা পরিকল্পনা করেছিল যে তার পালাতে যেন সে সাহায্য করে বা এসকেপ করতে যেন সাহায্য করে। তো লিখবো টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট হিজ এসকেপ। 3 নম্বর, হোয়ার ডিড সুভাষ স্লিপ। সুভাষ কোথায় থাকতো। আমরা জানি এলগিন রোডে, তাহলে লিখবো এলগিন রোড। নেক্সট কোশ্চিন, 4 নম্বর, হাউ ডিড শিশির ফিল হোয়েন হি লেফট হিজ আঙ্কেল হাউস। অর্থাৎ শিশির যখন তার কাকার বাড়ি থেকে চলে আসছিলো বা ছেড়ে আসছিলো তখন তার মনের মধ্যে কেমন অনুভূতি হয়েছিল। আমরা পড়েছিলাম যে তার বিস্ময় হয়েছিল এবং উত্তেজনা কেমন একটা ভাব হয়েছিল। তো সেটাই লিখবো, দেখো ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। নেক্সট প্রশ্ন, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। আচ্ছা, এখানে আর একটা প্যাসেজ তোমাদের শুরু হচ্ছে যেটা আনসিন প্যাসেজ। তোমরা আনসিন প্যাসেজ সলভ করো অবশ্যই। দেখো, স্টোরি অফ এ জেনিয়াস স্ট্রেঞ্জার, এর বাংলা মানে কি বলো তো, একটা সুন্দর গল্প কিন্তু তোমাদের জন্য আমি তুলে ধরলাম। একজন উদার অপরিচিত ব্যক্তির গল্প, উদার অপরিচিত অর্থাৎ অচেনা লোকের গল্প। অ্যাজ দ্য সান বিগান টু সেট অন এ কোল্ড উইন্টার ইভিনিং, a young woman named Maria found herself stranded at a bus stop with no money to get home. এর মানে হলো, শীতের এক ঠান্ডা সন্ধ্যায় যখন সূর্যটা ডুবে গেছিলো বা অস্ত যাওয়া ভাব বা ডুবে গেছে বা ডুবে যাওয়ার সাথে সাথে মারিয়া নামে এক যুবতী, বলবো একটা ইয়াং গার্ল, নিজেকে বাস স্টপে আটকে পড়ে থাকতে দেখেন। বাড়ি ফেরার জন্য কোনো টাকা তার ছিল না, অর্থাৎ সে বাস স্টপে আটকে গেছিলো, তার কাছে কিন্তু কোনো টাকা ছিল না যে সে বাড়ি ফিরবে। শি হ্যাড জাস্ট, এখানে পড়ছি দেখো, এই যে এখানে, শি হ্যাড জাস্ট লস্ট হার জব অ্যান্ড ওয়াজ ফিলিং ডিসপ্রেট। একটা বিষয়, তার কী হয়েছিল বলো তো, তিনি যে চাকরিটা করতেন সে চাকরিটা সবেমাত্র সে কী করেছে, হারিয়েছে। এবং মারিয়া বোধ করছিল, মানে কেমন একটা বোধ হচ্ছিলো, মানে একটা ডিসপার্ট, একটা খারাপ অনুভূতি লাগছিলো, কারণ চাকরি হারিয়েছে সে। জাস্ট অ্যাজ সি ওয়াজ স্টার্টিং টু লুজ হোপ, এ স্ট্রেঞ্জার অ্যাপ্রোচ হার অ্যান্ড আস্কড ইফ শি ওয়াজ ওকে। এর মানে হলো, দেখো, তিনি সবেমাত্র তার চাকরি হারিয়েছিলেন, তো তার মনটা তো ভালো নেই। যখন সে আশা মানে হোপ, আশাটা হারাতে শুরু করেছিল, তখনই একজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞাসা করলো যে সে কি ঠিক আছে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। মারিয়া এক্সপ্লেইন হার সিচুয়েশন, মারিয়া তার যে টোটাল যে অবস্থা সেটা বললো। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ইমিডিয়েটলি, দেখো এরপরে আছে, ইমিডিয়েটলি অফার টু পে ফর হার বাস ফেয়ার। যখন সেই অচেনা লোকটি মারিয়ার টোটাল কথাটা শুনল, তখন কি বললো, দেখো, যখন মারিয়া ব্যাখ্যা করলো যে আমার এরকম হয়েছে, তখন সেই অপরিচিত ব্যক্তিটি কি শোনার পরে তৎক্ষণাৎ অর্থাৎ সঙ্গে সঙ্গে তার বাস ভাড়া দেওয়ার প্রস্তাব দিল। বললো যে ঠিক আছে, আমি তোমার বাস ভাড়া চালিয়ে দিচ্ছি, নাও। তো মারিয়া ওয়াজ টাচ বাই দ্য স্ট্রেঞ্জার কাইন্ডনেস অ্যান্ড থ্যাঙ্কড হিম প্রসপেরলি। তো এক্ষেত্রে বলছে কি, দেখো, সেই অপরিচিত ব্যক্তির দয়ায় মারিয়া মুগ্ধ হয়ে গেল এবং তাকে অনেক ধন্যবাদ জানালো। ব্যাস, এটা ছিল আমাদের একটা আনসিন প্যাসেজ। এবার দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ আমাদের এর মধ্যে যেটা সত্য সেটা আমাদের, অর্থাৎ যেটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে। হোয়াই ওয়াজ মারিয়া স্ট্যান্ডেড অ্যাট দ্য বাস স্টপ। বলেছে কেন মারিয়া বাস স্টপে আটকে ছিল। কেন আটকে ছিল বলো তো, কারণ সে তো তার চাকরি হারিয়েছিল সবেমাত্র এবং তার কাছে কোনো টাকা ছিল না। এটাকে ইংলিশে বলে শি লস্ট হার জব অ্যান্ড হ্যাড নো মানি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নতে, দেখো তাই আছে বি নাম্বার। তারপর 2 নম্বর, হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার অফার টু ডু ফর মারিয়া। সেই অচেনা লোকটি মারিয়াকে কী অফার করেছিল, অর্থাৎ কী প্রস্তাব দিয়েছিল, যে তুমি তোমার জন্য কী, অর্থাৎ কী প্রস্তাব দিয়েছিল, কী অফার দিয়েছিল, এটা হলো সেই কোশ্চেনের মানে। তো আমরা জানি যে তাকে কী অফার দিয়েছিল, যে তার বাস ভাড়ার অর্থের জন্য কী করেছিল, একটা টাকা বা একটা অর্থ প্রদান করেছিল। তো এটা ইংলিশে বলবো পে ফর হার বাস ফেয়ার, অর্থাৎ তার বাস ফেয়ার, অর্থাৎ বাসের ভাড়া দিতে চেয়েছিল, তাই না। নেক্সট চলে আসছে, অর্থাৎ গাড়ি ভাড়া যেটা বলে, বি নাম্বার অপশন ইজ কারেক্ট। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 3টে প্রশ্ন, 3 নম্বর। 1 নম্বর, মারিয়া ওয়াজ ফিলিং ড্যাশ আফটার লুজিং হার জব। এর বাংলা মানে কী বলতো, যে চাকরি হারানোর পর মারিয়া ড্যাশ অনুভব করেছিল। কী অনুভব করেছিল, তো এখানে চাকরি হারানোর পর এখানে দেখো মারিয়া ওয়াজ ফিলিং
অর্থাৎ তার অনুভূতির কথা বলা হচ্ছে এখানে। তো তার তো ভালো লাগছিল না, কেমন একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, তাই না? তো সেটাকে বলে কী বলা হয় বলো তো? ডেসপারেট, তাই না? ডেসপারেট অনুভব করছিল। 2 নম্বর, দ্য স্ট্রেঞ্জার অ্যাপ্রোচ মারিয়া অ্যাট দ্য ড্যাশ। তো এখানে কি কোথায় হয়েছিল দেখো, এর বাংলা মানে হচ্ছে মারিয়া অপরিচিত ব্যক্তিকে, দেখো এই যে মারিয়া ব্যক্তি, দেখো কোথায় কোথায় এসেছিল, মানে কোথায় দেখা হয়েছিল, সেটা তো বাস স্টপে, তার জন্য বাস স্টপ হলো। নেক্সট, মারিয়া থ্যাংক দ্য স্ট্রেঞ্জার ড্যাশ, কিসের জন্য? দেখো যে ধন্যবাদটা দিয়েছিল সেটা কেমনভাবে, দেখো অনেক অনেক ধন্যবাদ দিয়েছিল, ইংলিশ ওয়ার্ডে বলে প্রোসপেলি, তাই না? এরপরে আসি পরের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন। 3টে প্রশ্ন, 3 নাম্বার। 1 নম্বর, হোয়াট ওয়াজ দ্য মারিয়াস প্রবলেম অ্যাট দ্য বাস স্টপ। বাস স্টপে মারিয়ার কী প্রবলেম হয়েছিল? তার কাছে তো টাকা ছিল না, তাহলে আমরা বলবো সি হ্যাড নো মানি, দ্যাট ইজ প্রবলেম, তাই না? 2 নম্বর, হু হেল্প মারিয়া অ্যাট দ্য বাস স্টপ। সেই বাস স্টপে মারিয়াকে কে হেল্প করেছিল? আমরা বলবো একটা অজানা ব্যক্তি, একজন অপরিচিত ব্যক্তি, ইংলিশে বলবো এই স্ট্রেঞ্জার। 3 নম্বর, হাউ ডিড মারিয়া রিয়াক্ট টু দ্য স্ট্রেঞ্জার কাইন্ডনেস। তো মারিয়া এক্ষেত্রে সেই অপরিচিত ব্যক্তির দয়ার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? আমরা পড়েছিলাম যে সে তাকে প্রচুর পরিমাণে ধন্যবাদ জানিয়েছিল, তাই তো? থ্যাংক ইউ জানিয়েছিল। তাহলে আমরা লিখবো সি থ্যাঙ্কড হিম প্রসপারাসলি। এবার সেই গ্রুপ বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমত দেখা বলেছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে করতে হবে। ওকে, তো প্রথমতই প্রশ্ন 1 নম্বর, অ্যাক্টিভ সেন্টেন্স রয়েছে, দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ, অর্থাৎ শিক্ষক মহাশয় আমাদের ইংলিশ শেখাচ্ছেন। এক্ষেত্রে আমরা কি বলতে পারি এটার অ্যান্সারটা? দেখো বলবো উই আর বিং টার্ড ইংলিশ বাই দ্য টিচার। তারপর 2 নম্বর, দ্য ফার্মার ইজ কাল্টিভেটিং দ্য ল্যান্ড, অর্থাৎ কৃষক কী করছে? জমি চাষ করছেন। অ্যান্সার হবে দেখো দ্য ল্যান্ড ইজ বিং কাল্টিভেটেড বাই দ্য ফার্মার। নেক্সট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যান্টোনমিস, অর্থাৎ বিপরীত শব্দ দিয়ে কিন্তু আমাদের এই যে এই ওয়ার্ডটা রয়েছে যেখানে আন্ডারলাইন শব্দ, দেখো এই যে এটার কথা বলছি আমি, এই যে বিজ্ঞান, এটার বিপরীত শব্দ লিখতে হবে। সিনোনিম বলতে সমর্থক আর অ্যান্টোনিম বলছে বিপরীত শব্দ। বলছে জন বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, তাই না? আচ্ছা, এর মানে কি? দেখো জন তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করেছিল। তো শুরু করা, বিজ্ঞান মানে স্টার্ট করা, তাহলে এটা কী হবে? শেষ, অর্থাৎ আমরা এখানে এন্ড শব্দ ইউজ করতে পারি, তো বলবো এন, অর্থাৎ ফিনিশ, অর্থাৎ শেষ করছিল। নেক্সট, দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, অর্থাৎ তাদের দাবি যুক্তিসঙ্গত নয়। রিজনেবল বলতে যুক্তিসম্মত নয়, তাহলে এটা কী হবে? অযৌক্তিক, ইংলিশে বলবো আনরিজনেবল। নেক্সট 3 নাম্বার, জন হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার, জন তার মাকে সবসময় মেনে চলে। অবেড বলতে মেনে চলা, তাহলে কী হবে? অর্থাৎ বাধ্য, তাহলে বাধ্যর বিপরীত কী হতে পারে? অবাধ্য। তাহলে লিখবো দেখো ডিস অবেড। এবার চলে আসছি রাইটিং স্কেলে, ট্রাই টু রাইট এ স্টোরি দ্যাট ইউ মে হ্যাভ হ্যাড বিফোর ইউজিং দ্য ফলোইং পয়েন্টস ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। দেখো 7 নম্বর রয়েছে, তুমি এখানে কিছু আমাদের হিন্স দেওয়া থাকবে, সেই হিন্সের উপর ভিত্তি করে তোমাকে একটা সুন্দর করে একটা স্টোরি লিখতে হবে। চলো চেষ্টা করি। এ ক্রো ফাইন্ডস মিট, ফ্লাইস টু এ ট্রি, এ ক্লেভার ফক্স সেইস টু ক্র, সিং, মিট ফলস টু ফক্স, ক্র স্যাড, ফ্লাইস অ্যাওয়ে। দেখো এর বাংলা মানে হলো, একটি কাক মাংস খুঁজে পেয়েছিল কোথাও থেকে, গাছে উড়ে যেয়ে বসেছিল, একটি চালাক শিয়াল দেখেছিল এবং কাককে বলে গান করো শিয়াল গান করো। কাক গান গায়, তারপরে কী বলে? গান করলে তো এমনি মুখের থেকে মাংসটা পড়ে যাবে, মাংস পড়ে যায়, শিয়াল নিয়ে যায় এবং কাক দুঃখে উড়ে যায়। এটা কিন্তু আমাদের হিন্স ছিল, এটাকে সুন্দর করে চলো আমরা বানিয়ে লিখি। বলবো যে এ হাংরি ক্র ফাউন্ড এ পিস অফ মিট অ্যান্ড ফ্লিউ টু এ নিয়ার বাই ট্রি টু এনজয় ইট, অর্থাৎ একটা ক্ষুধার্ত কাক এক টুকরো মাংস, অর্থাৎ মাংসের টুকরো খুঁজে পেয়ে তা উপভোগ বা খাওয়ার জন্য কাছের একটি গাছে উড়ে যায়। দেখো আমি এখানে বলছি উপভোগ, অর্থাৎ খুব সুন্দর একটা ওয়ার্ড দিলাম আমি এখানে। এ ক্লেভার ফক্স স্পটেড দ্য ক্র অ্যান্ড সেইড, ওহ ইউর ভয়েস মাস্ট বি এস বিউটিফুল অ্যাজ ইউর ফ্লামেস। এর মানে হলো সিং ফর মি। আচ্ছা, এর মানে হলো দেখো এই যে চালাক শিয়ালটা রয়েছে সেটি কাকটিকে দেখে বলছে, ওহ তোমার কণ্ঠস্বর অবশ্যই তোমার পালকের মতো, কত সুন্দর, কি সুন্দর তোমার কণ্ঠস্বর। ওকে, এরপরে দেখো বলছে দ্য ক্র প্রাউডলি স্যাং, অর্থাৎ এই কথাটা শুনে কাকটা খুব খুশি হয়ে গেল যে তার গলার ভয়েস কত ভালো, তাই না? খুশি হয়ে গেল। তো এখানে বলছে যে গর্বিত, অর্থাৎ গর্বিত বলতে খুশি হয়ে গেল, অর্থাৎ অনেকটা প্রাউড ফিল করা শুরু করলো। ড্রপিং দ্য মিট, এটা শুনে কাকটা কী করলো? গান গাওয়া শুরু করলো। আর তখনই তার মুখের থেকে কী হলো? এই যে মাংস টুকরোটা আছে ছিটকে মাটির মধ্যে পড়ে গেল। তাহলে পারে অনেক সময় অনেক জায়গাটায় প্রশংসা যে করে মানুষ, সেটাতে খুশি হয়ে কিন্তু অনেক সময় ক্ষতির বশবর্তীও মানুষ হয়ে যায়, তাই কি না? তার জন্য নিজের সেন্স কখনো হারানো যাবে না, স্ট্রংলি বিহেভ করতে লাগবে, তাই না? তারপর দেখা বলেছে দ্য ফক্স স্ন্যাচ ইট অ্যান্ড র্যান অ্যাফ,
লিভিং দ্য ক্রস সাইড অ্যান্ড ফ্লাইং অ্যাওয়ে। তার মানে হলো কাকটি গর্বের সাথে গান গাইতে গাইতে মাংস ফেলে দিল, আর শিয়ালটি তার ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল, কারণ নিচে পড়ে গেল, শিয়ালটি সেটা পেলো, চলে গেল। কাকটি তখন দুঃখে আর কী করবে, উড়ে অন্য জায়গায় চলে গেল, তাই না? এই ছিল ক্লাস 8-এর একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ অ্যানালাইসিস। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে। আর প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস 8-এর বৈভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই ফলো করো। পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, মন দিয়ে পড়াশোনা করো, রিভিশন করো। ওকে, অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু তোমার করতে হবে, তাই অবশ্যই বৈভিত্তিক সাজেশনগুলো ফলো করো আর পড়ো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।